নমস্কার। আচ্ছা, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের চোখে আমাদের শরীরটাকে দেখলে কেমন হয় বলুন তো? সত্যি বলতে এটা একটা অবিশ্বাস্য জটিল আর দারুণ একটা মেশিন ছাড়া আর কিছুই নয়। চলুন না, আজ আমাদের এই মানব শরীরকে ঠিক একজন ইঞ্জিনিয়ারের চোখ দিয়েই দেখি। আসুন একদম সরাসরি একটা ইঞ্জিনিয়ারিং ধাঁধা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, ভাবুন তো, একজন ফাস্ট বোলার যখন প্রায় ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করেন, তখন তার শরীর ঠিক কীভাবে এই অসম্ভব শক্তিটা তৈরি করে? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক আজ। একজন ইঞ্জিনিয়ারের কাছে ব্যাপারটা কিন্তু বেশ সোজাসাপটা। আমাদের শরীরের হাড়গুলো হলো ঠিক যেন লিভার, পেশিগুলো হলো শক্তিশালী মোটরের মতো, আর টেন্ডেনগুলো ওগুলো হলো কেবল। সহজ কথায় বলতে গেলে আমাদের শরীরটাই কিন্তু পৃথিবীর সবচেয়ে উন্নত একটা মেশিন। বেশ, তো এই মেশিনটাকে যদি বুঝতে হয় তাহলে সবার আগে এর গতির ভাষাটা শিখতে হবে, তাই না? আর সেই ভাষাটাই হলো কাইনেম্যাটিক্স আর কাইনেটিক্স। চলুন এই দুটো বিষয়কে একটু ভেঙে দেখা যাক। দেখুন, কাইনেম্যাটিক্স হলো খুব সহজ করে বললে গতির জ্যামিতি। মানে এটা শুধু বর্ণনা করে যে গতিটা কেমন, ডিসপ্লেসমেন্ট কত, ভেলোসিটি কত, অ্যাক্সেলারেশন কি, এই সব। অর্থাৎ এটা শুধু কি ঘটছে এই প্রশ্নটার উত্তর দেয়। কেন ঘটছে তা নিয়ে কিন্তু এর কোনো মাথা ব্যথা নেই। আর অন্যদিকে কাইনেটিক্স হল গতির ফিজিক্স, মানে এটা সেই ফোর্স বা টর্ক নিয়ে কাজ করে যা ওই গতির কারণ। এটা উত্তর দেয় কেন ঘটছে এই প্রশ্নটার। ব্যাপারটা অনেকটা এরকম। কাইনেম্যাটিক্স যদি হয় সিনেমার একটা দৃশ্য, তাহলে কাইনেটিক্স হল সেই দৃশ্যের পেছনের গল্পটা, মানে কারণটা। তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? কাইনেম্যাটিক্স হলো মোশন বা গতির বর্ণনা, আর কাইনেটিক্স হলো সেই গতির কারণের ব্যাখ্যা। একটা বলে কি হয়েছে আর অন্যটা বলে কেন হয়েছে। একদম পরিষ্কার, তাই না? তাহলে এবার ভাবুন তো, একজন ক্রিকেটারের হাতের গতি বর্ণনা করতে আমরা কাইনেম্যাটিক্স ব্যবহার করি, কিন্তু সেই গতিটা তৈরি করতে পেশির যে শক্তি লাগছে সেটা বুঝতে মেকানিক্সের কোন শাখাটা কাজে লাগাতে হবে? বেশ, আমরা গতি আর শক্তি নিয়ে তো কথা বললাম, কিন্তু এই শক্তিটা যে জিনিসগুলোর ওপর কাজ করছে, মানে আমাদের হাড়, পেশি, টেন্ডেন, সেই মেটেরিয়ালগুলো কেমন? এগুলো কিন্তু সাধারণ লোহা বা প্লাস্টিকের মতো মেটেরিয়াল নয়। এগুলো হলো জটিল অ্যাডাপটিভ স্ট্রাকচার। চলুন দেখি ব্যাপারটা কি। স্ট্রেস আর স্ট্রেন বোঝা কিন্তু খুব সহজ। ধরুন আপনি একটা রাবার ব্যান্ডকে টানছেন। আপনি যে বলটা প্রয়োগ করছেন সেটার কারণে রাবার ব্যান্ডের ভেতরে যে একটা ইন্টারনাল ফোর্স তৈরি হচ্ছে, সেটাই হলো স্ট্রেস। আর এর ফলে রাবারটা যে লম্বা হয়ে গেল, মানে ওর আকারে যে পরিবর্তনটা এলো, সেটাই হলো স্ট্রেন। এখন আসল মজাটা হলো, আমাদের শরীরের টিস্যুগুলো কিন্তু সাধারণ রাবার বা স্টিলের মতো নয়। এগুলো হলো ভিস্কোইলাস্টিক। মানে কি? মানে এদের মধ্যে ফ্লুইডের মতো সান্দ্র বা ভিস্কাস ধর্ম, আবার সলিডের মতো স্থিতিস্থাপক বা ইলাস্টিক ধর্ম দুটোই একসঙ্গে আছে। এর মানে হলো এদের ওপর কত দ্রুত বল প্রয়োগ করা হচ্ছে তার ওপর এদের আচরণ নির্ভর করে। এরাই হলো আসল স্মার্ট মেটেরিয়াল। একটা ভিস্কোইলাস্টিক টিস্যু, যেমন ধরুন টেন্ডন, একই সঙ্গে দুটো কাজ করে। এটা স্প্রিংয়ের মতো শক্তি সঞ্চয় করে, আবার শক অ্যাবজর্ভারের মতো শক্তি শোষণও করে। এই দারুণ ক্ষমতার জন্যই কিন্তু আমাদের শরীর একদিকে বিস্ফোরক শক্তি তৈরি করতে পারে, আবার অন্যদিকে বড়সড় আঘাতও সামলে নিতে পারে। তাহলে বলুন তো, যদি একটা টেন্ডন শক্তি সঞ্চয়ের জন্য স্প্রিংয়ের মতো এবং আঘাত সামলাতে শক অ্যাবজর্ভারের মতো কাজ করে, তাহলে ওর এই দ্বৈত ধর্মকে কি বলা হয়? চলুন, এতক্ষণ যা কিছু আমরা জানলাম সেগুলোকে এবার একটা একেবারে বাস্তব উদাহরণে প্রয়োগ করে দেখি। এমন একটা উদাহরণ যা আমরা সবাই বুঝি, একটা সাধারণ ভার্টিক্যাল জাম্প বা লম্বা লাফ। একটা সাধারণ লাফেও কিন্তু প্রচুর শক্তি তৈরি হয়। এর পেছনের রহস্যটা কি? এর উত্তর হলো স্ট্রেচ শর্টেনিং সাইকেল, বা সংক্ষেপে এসএসসি। শরীরটার এই ভিস্কোইলাস্টিক ধর্মকে কাজে লাগিয়ে শক্তি বাড়ানোর জন্য এটাই প্রকৃতির নিজস্ব একটা কৌশল বা হ্যাক বলতে পারেন। একটা লাফকে আমরা ৩টে ধাপে ভাঙতে পারি। প্রথম ধাপ, এক্সেন্ট্রিক ফেজ। এই সময় পেশি লম্বা হয় আর শক্তি লোড করে, ঠিক একটা রাবার ব্যান্ড টানার মতো। দ্বিতীয় ধাপ, অ্যামোর্টাইজেশন ফেজ। এটা হলো স্ট্রেচ থেকে সংকোচনের ঠিক মাঝখানের ছোট্ট একটা মুহূর্ত। এই সময়টা যত কম হবে, শক্তি তত বেশি তৈরি হবে। আর শেষ ধাপ হলো কনসেন্ট্রিক ফেজ, যেখানে পেশি হঠাৎ করে ছোট হয় আর সঞ্চিত শক্তিটা একদম বিস্ফোরকের মতো ছেড়ে দেয়। এ কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লাভ দেওয়ার আগে আমরা যে একটুখানি নিচু হই, অর্থাৎ একটা কাউন্টার মুভমেন্ট করি, তার কারণ হলো এতে পেশি প্রথমে স্ট্রেচ হয় এবং সঙ্গে সঙ্গে সংকুচিত হয়। এর ফলে শক্তি অনেক গুণ বেড়ে যায়।
ঠিক এই কারণেই কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে লাফ দেওয়ার চেয়ে একটু নিচু হয়ে লাফ দিলে অনেক বেশি উঁচুতে ওঠা যায়। তাহলে একটা লাফে সর্বোচ্চ শক্তি তৈরি করার জন্য পেশিকে শক্তিশালীভাবে সংকুচিত হওয়ার ঠিক আগে কি করতে হবে? দারুণ! আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেললাম। চলুন এবার মানব শরীরের ইঞ্জিনিয়ারিংয়ের এই মূল সূত্রগুলোকে একবার ঝালিয়ে নিই, যাতে এগুলো আমাদের মাথায় একেবারে গেঁথে যায়। এই 3টে সহজ সূত্র মনে রাখলেই চলবে। প্রথমত, কেন ব্যাখ্যা করার আগে কি ঘটছে তা বর্ণনা করতে হবে, মানে কাইনেম্যাটিক্স আগে, কাইনেটিক্স পরে। দ্বিতীয়ত, শরীরের টিস্যুগুলো হলো স্মার্ট ম্যাটেরিয়াল, যা ভিস্কো ইলাস্টিসিটির জন্য শক্তি সঞ্চয় আর শোষণ দুটোই করতে পারে। আর তৃতীয়ত, বিস্ফোরক শক্তির জন্য আগে লোড করতে হবে, অর্থাৎ স্ট্রেস শর্টনিং সাইকেলকে কাজে লাগাতে হবে। আর ফিজিক্সের সবথেকে গুরুত্বপূর্ণ সূত্রগুলোর একটা মনে রাখার একটা সহজ উপায় আছে। নিউটনের দ্বিতীয় সূত্র F=ma। এটাকে আমরা মজা করে মনে রাখতে পারি ফোর্স ইকুয়ালস মা বলে। তাহলে এই সব কিছু জানার মানে কি দাঁড়ালো? বায়োমেকানিক্সের এই নীতিগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই। এগুলি রোবোটিক্স, অ্যাডভান্সড প্রস্থেটিক্স, স্মার্ট ওয়্যারেবল টেকনোলজি এবং স্পোর্টস ইঞ্জিনিয়ারিংয়ের মতো ভবিষ্যতের সব দারুণ প্রযুক্তির মূল ভিত্তি। তাই সবশেষে একটাই প্রশ্ন রেখে যাচ্ছি, বায়োমেকানিক্সের এই জ্ঞানকে কাজে লাগিয়ে একজন ইঞ্জিনিয়ার হিসাবে মানবতার ভবিষ্যৎকে কিভাবে বদলে দেওয়া সম্ভব? কি অসাধারণ সব উদ্ভাবন অপেক্ষা করে আছে? এর উত্তরটা কিন্তু আপনাদের মতো ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদেরই খুঁজে বের করতে হবে।